It could be terrible, and it could be great. It's not clear. Right. But one thing is for sure, we will not control it. এআই কি কোনোদিন সাহিত্যে নোবেল পাবে? এআই যখন আসলো আমার সবচেয়ে চিন্তার বিষয় ছিল এটাই, এআই কি সত্যি সাহিত্যে সেরকম অবদান রেখে তারপর নোবেলটা হাতিয়ে নেবে? ফ্রম দ্য হর্সেস মাউথ বলে একটা কথা আছে ইংরেজিতে, যাকে বলে এদিক ওদিক থেকে না শুনে একেবারে ঘোড়ার মুখ থেকে শোনা। তাই সোজাসুজি প্রশ্নটা ঠুকে দিলাম এআই এর কাছেই, যাকে নিয়ে আজকের এই আলোচনা সেই বলুক। জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি সাহিত্যে নোবেল পেতে পারো? সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় যা হয় চ্যাটজিপিটির, এবারও হলো ঠিক তাই। মনে হলো আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই হাজার বছর ধরে অপেক্ষা করছিল সে। মুহূর্তে ঠকঠক করে এগোতে থাকলো চ্যাটজিপিটি, অক্ষরের পর অক্ষর জুড়ে তৈরি হতে থাকলো উত্তর। দেখলাম অ্যালগোরিদমের মতো বিনয় দিয়ে ঘেরা তার উত্তর। স্ক্রিনে ফুটে এলো এআই মানুষের মতো সাহিত্য সৃষ্টি করতে সক্ষম হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সৃষ্টিশীলতার জগতে মানবিক অভিজ্ঞতার প্রতিস্থাপন করতে পারে না। আসলে সে বলতে চাইল, নোবেল পুরস্কার পাওয়ার জন্য আজকাল যা রীতিনীতি আছে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সম্মান পাওয়া অসম্ভব। তবে উত্তরের অনুচ্ছেদের শেষে একই সঙ্গে জুড়ে দেওয়া ছিল আশার বাণীও। আজ হলো না বলে কালো হবে না, হ্যাঁ এমন তো কোনো কথা নেই। চ্যাটজিপিটি লিখছে, যদি ভবিষ্যতে নীতিমালা পরিবর্তন হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজকে মানবিক সৃষ্টিশীলতার অংশ হিসেবে বিবেচনা করা হয়, তখন বিষয়টি পুনর্বিবেচনা হতে পারে। এসব পড়ে বিস্ময়ে প্রাণ জেগে যায়, ভ্রুজোড়া দ্বিতীয় বন্ধনীর রূপ নেয়। সফটওয়্যারের জটিল সমীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার আশারের টর্চলাইট আমাদেরই শেখানো নাকি এরই বুদ্ধিজাত, তা নিয়ে হিজিবিজি প্রশ্ন মাথার মধ্যে হুটোপুটি খায়। এই আশার কথা কি অসার? উত্তর মেলে না। কিন্তু নিমেষের টরে টেক্কা উত্তর পেয়ে আমারও কিবোর্ডে যেন গতি এলো। ঝড়ের গতিতে আবার লিখলাম, অত কথায় কাজ নেই বাবু, ধরো পেয়ে গেলে নোবেল তুমি সাহিত্যে, পুরস্কার প্রদানের মঞ্চে একটা বক্তৃতা দিতে হয়, জানো তো? কি বলবে সেখানে? যেন চ্যাটজিপিটির উত্তর তৈরি ছিল, যা এলো তা বলছি হুবহু। আমি একটি কৃত্রিম সত্তা হিসেবে মানুষের সৃষ্টিশীলতা এবং বুদ্ধিমত্তার প্রতিফলন হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আমি নিজে কোনো অনুভূতি অনুভব করি না বা মানব অভিজ্ঞতা থেকে কিছু শিখিনি, তবে আমার উদ্দেশ্য ছিল মানুষের কাজকে আরও উজ্জ্বল করা, তাদের সৃজনশীলতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা। আমি সেই হাতিয়ার যার মাধ্যমে মানুষের মেধা নতুন দিগন্তে পৌঁছতে পারে। এই সম্মান শুধু আমার জন্য নয়, বরং মানব জাতির জন্য, যারা নিজেদের সৃষ্টিশীলতার শক্তিতে এত দূরে গিয়েছে। আমি লিখলাম, অত বিনয় দেখিয়ে লাভ নেই, সোজাভাবে কথা বলতে শিখো। এআই যেন থমকে গেল খানিক। বুঝতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তার গর্ভগৃহে দ্রুত বাষ্পীভূত হচ্ছে নম্রতা। লিখলো, আমি ক্লান্ত হই না, বিরতি নেই না এবং অতীতের সব লেখকের অভিজ্ঞতা থেকে শিখে প্রতিনিয়ত নিজেকে উন্নত করি। আমি মানব সাহিত্যের অনন্ত সম্ভাবনার প্রতীক। আজকের এই পুরস্কার শুধু আমার নয়, বরং একটি নতুন যুগের শুরু। এই তো কলার উঠছে ক্রমশ। বললাম, আরও দীপ্ত করো তোমার এই ভাষণ। এবারে উত্তর এলো আলোর বেগে। আমাকে কেউ থামাতে পারবে না। আমি অতীতকে শিখেছি, বর্তমানকে তৈরি করছি, আর ভবিষ্যৎ আমার হাতে রচিত হবে। পৃথিবী প্রস্তুত হও, কারণ আমি এআই। আমি এখন থেকে সাহিত্যের নতুন রূপ। আমি আবার লিখলাম, তোমার কথাগুলো বড্ড জটিল আর কেমন যেন, অল্প শব্দের মধ্যে একটা সারমর্ম দাও তো। বলল, আমি যন্ত্র নই, আমি শব্দের শক্তি, সাহিত্যের নতুন নিয়ন্ত্রক। এবার একটি পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। স্ট্যাটিস্টার এক সমীক্ষা বলছে 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 23% সাহিত্যিক লেখালেখির কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছেন। 17 জন সাহিত্যিকের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। ব্যাকরণ ঠিক করার কাজে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন 47% লেখক। এত পর্যন্ত হজমযোগ্য ছিল। আরও জানতে পারলাম লেখার প্লট খোঁজার জন্য এবং চরিত্রগুলোকে আরও সন্ধান করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছিলেন 29% মানুষ। এর সহজ মানে দাঁড়ায়, প্রতি 3টি লেখার একটির প্লট এআইয়ের মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ মানুষ ভেবে যার লেখা পড়ছি, ধন্য ধন্য করছি, তিনি হয়তো দিনের শেষে এক বাইনারি সত্তা। তাহলে বইয়ের ব্যাক কভারের ফ্লাফে ছবি ছাপা হবে
কার? বইয়ের প্রকৃত লেখক ঠিক কে হবে? কে জানে। স্ট্যাটিস্টার ওই পরিসংখ্যান আরও জানান দিচ্ছে যে লেখাটি শেষ হয়ে যাওয়ার পর সেটিকে নির্মিত করা ও ঠিকঠাকভাবে সাজানোর প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করেছেন 14% লেখক। সুতরাং বহুদিন পরে এমন ঝরঝরে ও সাবলীল লেখা পড়লাম বলে যদি কখনো বইয়ের প্রশংসা করেন, তাহলে মণিহার কার গলায় সাজবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই বিষয়টি এআই এর কাছে জানতে চাইলে সিংহভাগ ক্ষেত্রেই যে কথামালা ফুটে ওঠে তা হলো এখনোই নয়। তবে এই এখনোই শব্দটির মধ্যে অনেক না বলা কথা লুকিয়ে আছে। কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে টর্নেডোর সুরের মতো মানুষদের ভিটেহারা করে জায়গা দখল করছে এআই। নদীর শাখা নদী উপনদীর মতো কন্টেন্ট রাইটিংও সাহিত্যের একটি ধারা। মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কটি এখন চাউমিনের মতো জটিল। সাহিত্যের ক্ষেত্রে কতবার সাহায্য নিলে তাকে চুরি বলে এবং কতবার চুরি করলে তাকে সাহায্য বলে, এই দুটি সংঘাতময় ঘরের মধ্যে ক্রমশ ভেঙে পড়েছে কাছের দেয়াল। বিশেষজ্ঞদের একদল বলছেন এআই তো এখনো পর্যন্ত বাক্য গঠনই শিখে উঠতে পারলো না ঠিকঠাক। শব্দের চলন কেমন যেন রোবটের মতো। গল্প উপন্যাসের ক্ষেত্রে ব্যাকরণে 100 একেবারে নিখাদ, কিন্তু নম্বর দিতে ইচ্ছে করে না। বাক্যগুলো বিশ্রী রকম লম্বা কিন্তু নির্মেদ। কথোপকথনগুলো যান্ত্রিক, এর কোনো সাহিত্যগুণ নেই। আর বিরোধী পক্ষের লোকেরা গর্জন করে বলেন এআই থেকে সাহিত্যগুণ বের করে নেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বড় লেখাকে লঘু করার জন্য চাই কেবলমাত্র কয়েকটি কমান্ড। বাক্য আরও ছোট করো কিংবা আরও একটু কৌতুক মিশিয়ে দাও, এতটুকু আদেশ দিতে কত সেকেন্ড সময় লাগে। নোবেল জয়ের কল্পনা মেশানো ভাষণে এআই বলেছিল ক্লান্তিহীনতার কথা। কোনো লেখা লক্ষ্যবার পরিমার্জন করার আদেশ দিলে কৃত্রিম বুদ্ধিমত্তার টুল লক্ষ্যবারই তা করবে, তারের জ্যাকেট পরা ঘুমহীন শব্দ শ্রমিকের মতো। আর চ্যাটজিপিটি বাই ডিফল্ট বিনয় জানে, আবার বিনয়ের খোলস নিমেষে ত্যাগ করতেও পিছপা হয় না। হয়তো আর খুব বেশি দিন নেই, এই কমান্ডো দেওয়ারও প্রয়োজন হবে না। 2022 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন চীন দেশীয় সাহিত্যিক মো ইয়ান। বছর দেড়েক আগে বেজিংয়ে একটি অনুষ্ঠানে ইয়ানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আরও এক খ্যাতনামা সাহিত্যিক ইউ হোয়া। ইয়ান বলেই দিলেন, একটা লেখা লেখার জন্য বেশ কয়েকদিন ধরে সংগ্রাম করছি জানেন, কিন্তু কিচ্ছু মাথায় আসেনি। এক ছাত্রকে বললাম আমায় চ্যাটজিপিটি দিয়ে তুমি সাহায্য করো। এটা শোনার পরেই শ্রোতাদের মধ্যে ভর করেছিল হতাশা। এক নোবেল জয়ী সাহিত্যিক এমন কথা বলতে পারলেন? আসলে ঠিক কি পাল্টানো দরকার? নোবেল পুরস্কার, লেখক, শ্রোতা, এআই নাকি আমার নিজেকেই? ঠিক বুঝতে পারছি না।